জামাত ইসলামীর রাজনীতি কোরআন ভিত্তিক রাজনীতি এবং আল্লাহ এবং তার রাসূলের নিয়ম কানুনের উপরেই আমাদের কাজ। আমরা চাই আল্লাহর নবী আসবেন না, সাহাবারা চলে গেছেন, এখন আমরা যারা আছি তাদেরকে কোরআন এবং হাদিসের আলোকেই জীবন গড়তে হবে। সেটা পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন, সবটাই সৎ এবং ন্যায়ের পথে চলতে হবে। হঠাৎ করেই কেউ আমি ভয়ে ভীত হব না, আবার অন্যায় কাজের প্রশ্রয় আমি দেব না। এটা হলো মূল জামাতের কাজ। আমি তো ছাত্র জীবনে ঢাকা কলেজে ছাত্র রাজনীতির সভাপতি ছিলাম, পরবর্তী ঢাকা ইউনিভার্সিটি, এখন কর্মজীবন ৩৫ বছর। আমি যে বিল্ডিংয়ে থাকি ৩০টা ফ্ল্যাট, এই ২৯টা ফ্ল্যাটের লোকজনই জানে যে এই ফ্যামিলিটা জামাত ইসলামী করে। আমার লোকাল থানা জানে যে এরা জামাত ইসলামী করে। এই যে জামাত ইসলামীর উপরে এত দুর্যোগ গেল, আমরা তো এর থেকে বিচ্যুত হইনি। আমি আসলে মূলত ব্যবসা করি, আমি ভাঙার কাজ করি না, গড়ার কাজ করি। আমি ঘরামির কাজ করি, মানুষকে ঘর বাড়ি বানাই দিই। এইটাও কত হবে, প্রায় 25 বছর। অনেকের ব্যবসার, বিশেষ করে অ্যাপার্টমেন্ট ব্যবসা, জমির ব্যবসার অবস্থা খুব খারাপ। আলহামদুলিল্লাহ আমার অফিসও আছে, আমার ব্যবসাও আছে। হ্যাঁ, আগের তুলনায় এখন কম আসছে। আমার রাজনীতি হবে দেশ কেন্দ্রিক। সে দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা বসবাস করতে চাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাইতে বাধ্য হইলেন, মদিনায় যে প্রথম উনি সব ধর্মের গোত্রের লোকদেরকে ডাকছেন, ডেকে বলছে, আসো আমরা একটা চুক্তি করি, যে মদিনা রক্ষা চুক্তি। সেটাই পরবর্তী সময় মদিনা সনদ নামে এখনো বিদ্যমান। এই 16 দফা এখনো কার্যকর। আমি আসলে নির্বাচন তো আমাদের দল করে। আমাদের দল একদিকে হলো সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারে আমরা চেষ্টা করতেছি, সেখানে দল যাকে দিবে সেই হবে। আবার আমার এলাকা হলো মতিউর রহমান নিজামীর এলাকা, আমার এলাকা। ওনার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান উনি আছেন, তো ওনাকে আমরা এখন দিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ, আমি এমপি না, মন্ত্রী না, ছিলাম না। আমাদের নেতা মতিউর রহমান নিজামী সাহেব মন্ত্রী ছিলেন। মন্ত্রী হওয়ার আগে আমার এলাকায় একাধিক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা আমরা করেছি। নিজেরা জমি দিয়েছি, টাকা দিয়েছি। আমি একটা স্কুলের রাষ্ট্রের চেয়ারম্যান, গভর্নিং বডির চেয়ারম্যান, বেড়া আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আপনি বলতে পারেন 35 বছর তার বয়স। বিভিন্ন দলের মধ্যে ক্ষমতায় আইসে গেছে, কিন্তু আমার প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, আমার না, আমাদের এই প্রতিষ্ঠানের উপরে একটা খোলা জায়গায়, আধা কিলোমিটার উপরে কিচ্ছু ছিল না। সেইখানে আমার মামা সিও রেভিনিউ ছিলেন পাকিস্তান আমলে, ওনার কাছ থেকে জায়গা নিছি, আমরা জায়গা দিছি, দিয়ে একটা প্রতিষ্ঠান করেছি। সেখানে রেজাল্ট আলহামদুলিল্লাহ পুরা নর্থ বেঙ্গলের মধ্যে 2-4-5টার মধ্যে একটা। অতএব মসজিদ করছি, মাদ্রাসা করছি জনগণের জন্য, আলহামদুলিল্লাহ। আমি আসলে ঢাকা শহরে থাকি 54 বছর। আমি ঢাকাতেও এরকম স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার সাথে জড়িত। বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ 16.5 বিঘার উপরে শ্যামলীতে এ প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানের সাথে আমি দীর্ঘদিন মোর দেন 40 ইয়ার্স জড়িত। এখান থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি যে আমার এলাকায় তো করা দরকার। আমি যা সেখানে সংগঠিত করেছি। প্রথম ভাড়া বাড়িতে, গ্রামে ভাড়া বাড়িতে স্কুল শুরু করেছি। তারপরে যেটা আগেই বললাম যে একটা পরিত্যক্ত ইটভাটায় এই স্কুল পয়লা শুরু করছি, তারপরে কলেজ হয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেক জেলায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা জামাত ইসলামীরা করেছে, এবং সেখানে নিজের পকেট ভারী করার জন্য না। এই যে আমি 35 বছর, আমি 35টা টাকা নেই যাতায়াত ভাতাও আল্লাহ আমাকে দিছে, আমি চলি ফিরি, অসুবিধা তো নেই। এটা আমার জমা হইতেছে ওখানে, ইনশাল্লাহ পাবো। ঢাকা ইউনিভার্সিটি হলো প্রাচ্যের অক্সফোর্ড। সেখানে এমনভাবে অন্যায় ভাবে টিচার নিয়োগ হয়েছে। প্রথম নর্মালি ছিল যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে, এদেরকে টিচার হিসেবে নেওয়া হবে। 16তম লোকরে টিচার নিয়োগ হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। প্রথম যে হয়েছে তাকে নেওয়া হয়নি। সে এখন আমেরিকায় সে টিচার, একটা ভালো ইউনিভার্সিটির। মাদ্রাসার ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করা যাবে না। ওয়াই? ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে মেরিট হিসেবে। মেরিটে দেখা যায় যে প্রথম হয়ে যায় মাদ্রাসার ছাত্র। বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির অবস্থা ফিরিয়ে আনতে হবে। বর্তমান আমার জানা মতে ভাইস চ্যান্সেলর সাহেব ভালো মানুষ, নামাজি মানুষ, এবং সেখানে বলা হয়েছে যে কারণ ওই যারা অন্যায়কারী তারা কিন্তু সব পলাতক। কেন পলাতক হবে? 54 বছরে অনেক সরকার আইছে, সরকার গেছে, তারা কি পালাইছে? কেন আপনাকে পালাইতে হবে? ইউনিয়ন থেকে শুরু করে আপ টু প্রধানমন্ত্রী পালাইতে হয়েছে কেন? আমি কেন অন্যায় করব? যে অন্যায় করলে আমাকে জেলখানে যেতে হবে? স্বৈরাচার হাসিনার দল, আওয়ামী লীগ এবং তাদের দোসর 14 দল ছাড়া বাকি সবার জন্য ভালো হয়েছে। এবং এই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, ওনার তো জেল হইতো, তাকে তো জেলে নেওয়ার জন্য চেষ্টা করছে। ফয়রাজ বাংলাদেশে একমাত্র নোবেল বিজয়ী। অনেকে বলে উনি সুদখোর। আরে উনি যখন এই মহিলাদের চাকরির ব্যবস্থা করছে তখন তো ইসলামী ব্যাংক ছিল না, ইসলামী ব্যবস্থা ছিল না। ইসলামী ব্যাংক তো উদ্যোক্তা জামাত ইসলামীর লোকরা। আজকে বাংলাদেশে প্রায় 11টা ইসলামী ব্যাংক। ফয়রাজ এই হাসিনা সরকারের, সে নিজে, তার পরিবার, তার দোসররা অর্থনীতিকে চিটা করে ফেলাইছে। শুধু বাংলাদেশ না, ইসলামী ব্যাংক বাংলাদেশ 80% টাকা বিদেশে নিয়ে গেছে। অর্থাৎ তাদের টার্গেট ছিল ইসলাম এই দেশে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। 92% মুসলমানের দেশ, সেখানে আমরা ভারতমুখী হব কেন? এই আমাদের পাশে মালদ্বীপ, কতজন লোক, কতটুক জায়গা। এই মইজু সরকার সে ঘোষণা দিয়ে আসছে যে ভারতকে আমি এখান থেকে সরাবো। ঠিকই সে নির্বাচিত হয়ে আসছে এবং ভারতের সেনাবাহিনীকে মালদ্বীপ থেকে তাড়াই দিছে। তা আমি কেন পারবো না? হ্যাঁ, আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। অ্যাজ ভারত আমাদের বিরোধী না, ভারতীয় সরকার আমার বিরোধী, ভারতীয় জনগণ আমার বিরোধী না। 20 কোটি মুসলমান আপনার ভারতে বাস করে।
তা আমরা তাদের ভালো চাই। এখানে যারা 8% হিন্দু এবং অন্যান্য ধর্মের আছে, তাদেরও আমরা এখানে সুযোগ সুবিধা দিতে চাই। আমরা তো কাউকে, তাদের ধর্ম তারা পালন করুক, আমার ধর্ম আমি পালন করব। এবং সবসময় আপনি মনে করবেন বেধর্মিক লোকরাই অন্যায়কারী হয়। ধর্মীয় যারা অনুশাসন মানে, সে ইসলাম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক আর হিন্দু হোক, যারা তাদের ধর্ম মানে তারা ভালো মানুষ। আমি ব্যাংকের একজন শেয়ার হোল্ডার। আমি একদম শুরুর থেকে আমি ইসলামী ব্যাংকের, আমাদের টার্গেট ছিল ইসলামী অর্থনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে এবং এইটা দিয়ে সারা দুনিয়ায় আদর্শ স্থাপন করতে হবে। এবং ইসলামী ব্যাংক 83 সালে শুরু হয়ে 17 সালের আগ পর্যন্ত, এই হাসিনা এবং তার দোসররা নিয়ে যাওয়ার আগ পর্যন্ত সারা দুনিয়ার মধ্যে একটা আদর্শ ব্যাংক ছিল। এই ব্যাংকের যারা ট্রেন্ড অন্য দেশের ইসলামী ব্যাংক করার জন্য এখান থেকে নিয়ে গেছে, তারা দায়িত্ব পালন করছে। কিন্তু এই ইসলাম বিরোধীরা, ইসলাম কায়েম হোক, ইসলামের সোশ্যাল পরিস্থিতি ভালো হোক, ইসলামের অর্থনীতি চালু হোক, এটা তারা চায় নাই। যার ফলে তাদের দোসরদের দিয়ে ইসলামী ব্যাংকটাকে তারা শেষ করে দিয়েছে। এখন ইসলামী ব্যাংকগুলা সব দেউলিয়ার পর্যায়ে। আমরা দেউলিয়া হইতে দিতে চাই না। আমরা চাচ্ছি যে এক হলো বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে বিদেশে যত টাকা গেছে বৈধ অবৈধ সব টাকা ফেরত আনার ব্যবস্থা করা হোক। আর আপনি চিন্তাই করতে পারবেন না, এই 10 মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ রেমিটেন্স আনার ক্ষেত্রে সর্বোচ্চ, সারা দেশের এখন রিজার্ভ বেড়ে সর্বোচ্চ স্থানে উঠেছে। কিভাবে? মানুষ আস্থা পাইছে দেশে এবং বিদেশে যে না, বাংলাদেশ ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। আমাদের শুধু জামাত ইসলামীর কথা বলতেছি না, আমাদের কথা হলো সৎ, যোগ্য এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে, সে যে দলেরই হোক। আমরা যেমন এখন বলতেছি যে এই জুলাই সনদ করে গণভোট নেওয়া হোক, সাথে সাথে লোকাল নির্বাচন দিয়ে দেওয়া হোক। কারণ লোকাল নির্বাচন ছোট ছোট জায়গায়, সেখানে আইন শৃঙ্খলা ঠিক রাখা সহজ হবে। এরপরে জাতীয় ইলেকশন দেন, কারণ জাতীয় ইলেকশনে যারা এমপি হবে তাদের কাজ হলো আইন প্রণয়ন করা, আর লোকাল প্রশাসন হলো লোকালের পরিবেশ ঠিক রাখা। আমরা চাচ্ছি জুলাই সনদ হোক এবং এর উপরে গণভোট হোক, এরপরে স্থানীয় সরকার নির্বাচন হোক, এরপর জাতীয় সংসদ নির্বাচন হোক। সাথে সাথে এই যে জুলাই মাস পর্যন্ত যত লোকদেরকে আপনারা এই হাসিনা সরকার দিনে দুপুরে গুলি করে মারল, এদের বিচার হতে হবে না? এদের বিচার হতে হবে, সংস্কার হতে হবে, নির্বাচন হতে হবে, সবটাই চলবে। কারণ হলো কোন দলীয় সরকার আসলে সঠিক নির্বাচন বিচার করতে পারবে না। কারণ প্রত্যেকেরই বন্ধু বান্ধব আছে, প্রত্যেকেরই আওয়ামী দোসর আত্মীয় স্বজন আছে, বিদেশি প্রভাব আছে, সব মিলে আপনার সঠিক বিচার করতে পারবে না। এজন্য আমরা চাই যে এই 54,000 বর্গ মাইলের বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী ন্যায় ইনসাফের বাংলাদেশ হোক এবং এখানে দল মত ধর্ম নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করুক, সবাই সব অধিকার ভোগ করুক
আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এই কাজ আগেও করেছি, আমরা বাধাগ্রস্ত ছিলাম। এখন আমরা এই 300 আসনেই আমরা সৎ যোগ্য লোককে আমরা মনোনীত করেছি। আমরা হাসিনার দোসর এবং 16 দল ছাড়া বাকি সবার সাথে ঐক্যবদ্ধভাবে ইলেকশন করতে চাই। আমরা আগেই বলছি, আমি সৎ যোগ্য, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত আমরা যুবকদেরকে আগায় আনতে চাই। এবং সামনের নির্বাচনেও আপনারা দেখবেন যে অনেক ছাত্র শিবির থেকে আসা অনেকে নমিনেশন পাইছে এবং তারা সমাজে একজন চরিত্রবান দুর্নীতিমুক্ত ব্যক্তি। তারা আসেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই বাংলাদেশের চত্বরে আমাদের জন্ম দিয়েছেন, আমাদেরকে অন্য দেশে দেয় নাই। এই দেশের প্রতি আমার, এই দেশের পানি, এই দেশের মাটি, এই দেশের বায়ু আমরা ভোগ করি। অতএব এখানকার যার যতটুকু সুযোগ আছে এই দেশের উন্নয়নের কাজে আমাদেরকে শরিক হতে হবে। যার যেখানে যে সুযোগ আছে, আপনার ইউনিয়নে হোক, ইউনিয়নের মেম্বার হোক, আর প্রেসিডেন্ট আর মন্ত্রী এমপি হন, প্রত্যেক জায়গায় এই দেশকে আসলে সোনার বাংলা করা সম্ভব। আমি বাংলাদেশের মানুষকে আমি এই পথে আসার আহ্বান জানাই।